যে উদ্দেশ্য নিয়ে নেতানিয়াহু এবং ট্রাম্প এই যুদ্ধের সূচনা করেছিল, আপনার ধরে নিতে হবে সেই উদ্দেশ্য পুরোপুরি ভণ্ডুল হয়ে গেছে। যে এই যুদ্ধটা বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় সুবিধাজনক জায়গায় আছে এখন চায়না। সে হয়তো চিন্তা করেছিল যে এই যুদ্ধের মাধ্যমে মার্কিন জনসমর্থন বাড়বে, মিড টার্ম ইলেকশনে একটা গেইন হবে, কিন্তু সেটা এখন কিন্তু বুমেরাং হয়েছে। যে ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে আমি তার উপরে 50 ভাগ কর আরোপ করব, মানে শুল্ক আরোপ করব। তাহলে ট্রাম্প কি আসলে শান্তি চায়? যদি এটি শাকিল মাহমুদ একটি খবর যে বলেছে যুদ্ধ বিরতির একটি যে 2 সপ্তাহ যুদ্ধ বিরতির কথা বলা হচ্ছে, সবাই একটু আশার আলো দেখেছে যে বিশ্ব জুড়ে, সেখানে বাংলাদেশ তো অবশ্যই, যে আশা করেছে যে এই যে 2 সপ্তাহের যুদ্ধ বিরতি সেক্ষেত্রে তেলের দামও কমে এসেছে, এরকম একটা খবর আজকে এসেছে। আশা করা হচ্ছিল যে আর জ্বালানি তেলের যে এখন একটা সরবরাহ, যে পাইপলাইনটা অনেকটা ক্লিয়ার থাকবে বা পরিষ্কার থাকবে, এরকম একটা আশা করি। কিন্তু যে খবর আসছে যে হঠাৎ করে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল আবার হামলা করেছে ইরানের তেল শোধনাগারে, আবার ইরানও পাল্টা হামলা করেছে। তাহলে যে যুদ্ধবিরতির কথা বলছি, যে আশার আলো দেখেছে পুরো বিশ্ব জুড়ে, এখন কি হচ্ছে? ধন্যবাদ চ্যানেল এসকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে দেখেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি, তাকে আমরা সবসময় বলে আসছি যে আনপ্রেডিক্টেবল পারসন। দেখেন, যে ব্যক্তিটা 40 দিন আগে যুদ্ধটা শুরু করলেন, তার প্রথম ঘোষণা ছিল যে আমি ইরানের শাসন ব্যবস্থাকে উৎখাত করব। মানে সে সময় নিয়েছিল যে আমি 6 দিনের ভিতরে শাসন ব্যবস্থাকে উৎখাত করব। তো 6 দিন পরে আমরা কি দেখলাম? সেই কিন্তু যুদ্ধবিরতির এক ধরনের নাটক কিন্তু সেই শুরু থেকেই। আমরা যেমন, আমার মনে আছে যে গত রমজানের ঈদের আগে আমরা চিন্তা করছিলাম যে হয়তো এখন একটা সিজফায়ার হয়ে যাবে, কিন্তু হয়নি। কিন্তু আবার সেই ঘূর্ণাবর্তে আসছে। এবং দেখেন, আজকে ইউএসের যে বাজার দেখলাম, তাদের প্রায় 17% সেখানে কিন্তু তেলের দাম কমেছে ইউএসএ, এবং তাদের গ্যাসের ক্ষেত্রেও প্রায় 10%-এর মতো কমেছে। এর বাইরে আপনি যদি ইন্টারন্যাশনাল বাজার হিসেব করেন, সাউথ কোরিয়া কিংবা জাপান, সবার কিন্তু শেয়ার বাজার আবার ঊর্ধ্বমুখী হয়ে গেছে। তার মানে কি, এক ধরনের পজিটিভ সিনারিও কিন্তু বিশ্ব অর্থনীতির জায়গায় আসছিল। এবং আপনাকে যদি আমি আরেকটা বিষয় বলি, যে লাস্ট এই যুদ্ধে টোটাল ওয়ার্ল্ডের যে ভয়াবহতা, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই আমি দেখলাম যে $194 বিলিয়ন তারা যে ক্ষতির মুখে পড়েছে। মিডল ইস্টের দেশগুলি, আমাদের কথা বাদ, আমাদের পরিসংখ্যান যদি বাদ দেন, এর বাইরে যদি আপনি শুধুমাত্র ভিয়েতনামের কথা চিন্তা করেন, তাদের কি করলো, তাদের 60% কিন্তু তেলের দাম বেড়ে গেছে, তারা বাড়াতে বাধ্য হয়েছে ভিয়েতনামে। অথচ দেখেন, ভিয়েতনাম কিন্তু আমাদের এই আশেপাশের দেশের ভিতরে কিন্তু ভালো অবস্থানে আছে, তারা বাধ্য হয়েছে 60% তেলের দাম বাড়াতে। সেখানে কিন্তু বাংলাদেশ, আমরা বলতে পারি আমরা ভালো আছি, আমরা কিন্তু বাড়াইনি দাম। দ্বিতীয় দেখেন, ফিলিপাইন কি করছে, তারা 4 দিন কর্মদিবসে নিয়ে আসছে তারা। এরপরে পাকিস্তানের কথা চিন্তা করেন, তারাও কিন্তু সেম অবস্থা, তাদের শুধু ব্যাংকারদেরকে বলে দিচ্ছে তোমরা চাইলে বাসায় বসে অফিস করতে পারো। সরকারি কর্মচারী তো আছে তার বাইরে, এবং ইউনিভার্সিটিগুলা, শিক্ষা প্রতিষ্ঠান, তারা কিন্তু অনলাইনে চলে গেছে। এরপরে এটা যদি আমাদের আশপাশের কথা চিন্তা করেন, ইউএসের কথা চিন্তা করেন, যে যুদ্ধটা শুরু করলো তার দেশে কি হলো, সেখানে অপরিশোধিত তেলের দাম কিন্তু $120 চলে গিয়েছিল ইউএসএতে। এরপরে আপনি যদি বিশ্ব অর্থনীতির কথা চিন্তা করেন, যে এই 2 মাস না, ধরেন আমরা 6 সপ্তাহ যদি বলি, আমরা অলমোস্ট 40 দিন 39 দিন, তাতে আমাদের ওয়ার্ল্ডের ইকোনমির ক্ষতি কত, ধরেন $400 বিলিয়ন। এর বাইরে এই যে ক্ষয়ক্ষতির কথা হয়তো ট্রাম্পও চিন্তা করেছে যে আসলে যে লাস্ট স্টেজে সে কিন্তু এইখান থেকে উত্তরণের তার আর উপায় ছিল না। আমার কাছে মনে হয়েছে যে এই যুদ্ধটা বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় সুবিধাজনক জায়গায় আছে এখন চায়না। আপনি একটু চিন্তা করে দেখেন, এই যুদ্ধের আমরা কিন্তু শেষ পর্যন্ত আলোচনায় ছিলাম যে চায়না হয়তো এই শান্তি প্রস্তাব যেটা দিয়েছে চায়নার মাধ্যমে হবে, কিন্তু মূল পয়েন্ট কিন্তু চলে গেল পাকিস্তানের ভাগ্যে। এবং দেখেন, আজকে আমি সবচেয়ে ইন্টারেস্টিংলি আমি ইউকের গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী আমি প্রেস ব্রিফিং দেখছিলাম, সেখানে তিনি বলেছে যে তিনি কিন্তু পুরো ক্রেডিট পাকিস্তানকে দিয়েছে, ইভেন সেম। অথচ এই যুদ্ধের যে মেকানিজমটা, মূল ফোর্সিংটা কিন্তু চায়না করেছে, পুশ করা হয়, যেটা প্রস্তাব দেওয়া হয়। এবং এখানে অন কাইন্ড অফ, ধরেন ইউএসের ফরেন পলিসির এক ধরনের শিপমেন্ট, আগে যেটা ভারতের মাধ্যমে হতো, এখন সেটা এই অঞ্চলে সে হয়তো পাকিস্তানের মাধ্যমে করেছে। এখন চায়নার সাথে পাকিস্তানের সবচেয়ে ভালো বন্ধুত্ব, এটা কিন্তু আমরা এই অঞ্চলে সবাই ভালো করে জানি। তাহলে কেন এই যুদ্ধবিরতির জন্য পাকিস্তানকে ডেকে নিয়ে আসলো, যেখানে ভারত, যেখানে আবার এর মাধ্যমে কি হলো, রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কিন্তু ভারত কিনতেছে, ইরান থেকেও সে কিনতেছে। এবং কিছুদিন আগে আমরা দেখলাম, এই যুদ্ধ শুরুর সম্ভবত 2 সপ্তাহ আগে ট্রাম্প ঘোষণা দিলেন যে
অবশ্যই তুমি যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করো তাহলে তোমার উপর আমি এক্সট্রা ট্যারিফ দিব। এবং আজকে দেখেন এই যুদ্ধবিরতি হওয়ার পরে ট্রাম্প আবার কি ঘোষণা দিয়েছে, যে ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে আমি তার উপরে 50% কর আরোপ করব, মানে শুল্ক আরোপ করব। তাহলে ট্রাম্প কি আসলে শান্তি চায়? আপনার বড় প্রশ্নটা করতে হবে যে ট্রাম্প আসলে কখনোই শান্তি চায় না, এবং সে শুধুমাত্র তার সামনে দেখেন, আমি যেটা আলোচনায় আপনার সামনে আমি অফিয়ারে যেটা বলছিলাম যে এই অ্যাবস্টাইন কেলেঙ্কারি নিয়ে যেটা হলো ইউএসের গত ইলেকশনে, লাস্ট ইলেকশনে ট্রাম্পের ক্যাম্পেইন ছিল যে আমি রিপাবলিকানরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তারা হচ্ছে এই অ্যাবস্টাইন ফাইল ওপেন করে দিবে। যখনই সে প্রেসিডেন্ট হয়ে গেল সে ঘোষণা দিল আমি এখন আর এটা প্রকাশ করব না। এরপরে কংগ্রেস কিন্তু বাই ফোর্স করে তাকে ভোটাভুটি হয়ে তাকে বাধ্য করছে, কংগ্রেস এবং সিনেট পাশ করে, যে না অ্যাবস্টাইনের ফাইল তোমাকে ওপেন করতে হবে। এবং ওপেন করার পরে সবচেয়ে বড় বিপাকে পড়েছে কিন্তু রিপাবলিকানরা। এবং দেখেন এখন কিন্তু ট্রাম্পের জনপ্রিয়তা প্রায় 46.3% এখন, তার মানে প্রায় 55.5% কিন্তু এখন তাকে মানে অভিশংসনের পক্ষে। এবং জানুয়ারি 7, আমি আপনাকে একটা কথা কোট করছি, 7 জানুয়ারি 2026 ট্রাম্প কিন্তু তার কংগ্রেস এবং সিনেটের যারা পার্টির যারা মেম্বার আছেন কংগ্রেসম্যান তাদের নিয়ে একটা ঘরোয়া বৈঠকে বলেছেন যে তো এই ইস্যু যে আমি যে কোনো সময় অভিশংসিত হতে পারি। তার মানে মিড টার্ম ইলেকশন, নভেম্বরে যে মিড টার্ম ইলেকশন, সেই ইলেকশনের জন্য তোমরা যদি ভালোভাবে কাজ না করো তাহলে রিপাবলিকান মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসিত হতে পারে, তোমরা সেই প্রিপারেশন নাও। এটা কিন্তু কোট আনকোট ট্রাম্পের ভাষ্য আপনাকে আমি বললাম। এখন দেখেন এই যুদ্ধটা এড়ানোর জন্য ট্রাম্পের মানে যুদ্ধতে মানে জড়িত হওয়া ছাড়া ট্রাম্পের কোনো উপায় ছিল না। সে হয়তো চিন্তা করেছিল যে এই যুদ্ধের মাধ্যমে মার্কিন জনসমর্থন বাড়বে, মিড টার্ম ইলেকশনে একটা গেইন হবে, কিন্তু সেটা এখন কিন্তু বুমেরাং হয়েছে, মানে সাপে বর যেটা আমরা বলি। কারণ যুক্তরাষ্ট্র জুড়ে এখন যে পরিমাণ বিক্ষোভ হয়েছে, এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জনগণের বিক্ষোভ না, সেখানে তো সামরিক যে পেন্টাগন যেটা শুধুমাত্র দেখেন সেখানে তো বিক্ষোভ হয়েছে, তারা তো যুক্তরাষ্ট্রের যে প্রভাব পড়েছে দেখেন, তাদের প্রায় 27টি ঘাঁটি, মানে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে এবং সাইপ্রাসেও এই সমস্ত ঘাঁটিগুলো কিন্তু অ্যাটাক হয়েছে। তার মানে এটার যে মিলিটারি ক্ষয়ক্ষতি এটা কিন্তু ট্রাম্প পোষাতে পারবে না। স্বাভাবিক কারণে এখন মানে ট্রাম্পের সামনে একটাই পথ, তাকে অভিশংসিত হওয়া, এবং এটা সে ভালো করেই জানে। সেম প্রেক্ষাপট তার মিত্র ইসরায়েলের জন্য। আজকে আমি শুধুমাত্র দেখছিলাম, আমি ইসরায়েলের গণমাধ্যমগুলো দেখছিলাম, ইসরায়েলে যেভাবে বিক্ষোভ হয়েছে, আপনার দুইটা সিনারিও ইন্টারন্যাশনাল মিডিয়া প্রচার করছে। একটা হচ্ছে যে ইরান জুড়ে কিন্তু ব্যাপক উল্লাস, এবং ফিলিস্তিনিরাও উল্লাস করছে, আর বিপরীত পক্ষে ইসরায়েলে কিন্তু ব্যাপক বিক্ষোভ হচ্ছে, এবং শুধুমাত্র নেতানিয়াহুর জন্য। এবং আমি শিওর নেক্সট ইলেকশনে নেতানিয়াহু ক্ষমতায় আসতে পারবে না, কারণ এখন তার যে বিরোধী শিবির যারা আছে, দেখেন আজকে কিন্তু সে বাধ্য হয়েছে জনগণকে শান্ত করার জন্য লেবাননে অ্যাটাক করার জন্য। আবার ইরানের আরেকটা দ্বীপে কিন্তু সে অ্যাটাক করেছে তেল শোধনাগারে। তাহলে যে উদ্দেশ্য নিয়ে নেতানিয়াহু এবং ট্রাম্প এই যুদ্ধের সূচনা করেছিল, আপনার ধরে নিতে হবে সেই উদ্দেশ্য পুরোপুরি ভণ্ডুল হয়ে গেছে। এবং আরেকটা জায়গায় এটা দেখেন যুদ্ধ আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা বেশি দেখছি। অবশ্যই যুদ্ধ এখন ঘনীভূত হওয়ার সম্ভাবনা বেশি। একটু কাকুন ভাইয়ের কাছে একটু যেতে চাই। কাকুন ভাই,